নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প কৃষ্ণচূড়া। শুনতে থাকুন আজকের গল্প কৃষ্ণচূড়া। রাস্তার মোড়ে নতুন সাদা রঙের বাড়িটির গায়ে লাল টুকটুকে রঙের লেটার বক্সটি ঝুলানো রয়েছে। ছন্দা তাড়াতাড়ি এগিয়ে এসে ক্লিয়ারেন্সের সময়টা একবার দেখে নিল। না, ঠিকই আছে, 2:30 ডাক এখনো নিয়ে যায়নি। তাহলে 7:30 প্লেট তুলে নিয়ে যেত পুলিন। 2:30 বাজতে এখনো দেরি আছে, অন্তত 10-15 মিনিট তো বটেই। নিজেদের পুরনো টাইমপিস ঘড়িটা বিকল হয়ে রয়েছে। আর কোনো ঘড়ি তাড়াতাড়িতে দেখে আসতে পারেনি। আন্দাজে আন্দাজে চলে এসেছে সন্ধ্যা। ভয় ছিল পাছে বেশি দেরি করে ফেলে থাকে। দেরি হয়নি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সন্ধ্যা। পুলিন এসে বাক্স খুলে চিঠিগুলি বের করে যখন ওর হলদে ব্যাগটির মধ্যে ভরতে যাবে, সেই সময় চিঠি দুটো ওর কাছ থেকে চেয়ে নিলেই পারবে সন্ধ্যা। কৈফিয়ত চাইলে বলবে ঠিকানা ভুল হয়ে গিয়েছে। একটু হেসে একবারের চেয়ে দুবার বললে পুলিন রাখবে কথাটা, না রেখে পারবে না। তেমন একটু প্রশ্রয় দিলে শুধু 2খানা চিঠি কেন, সমস্ত ব্যাগ শুদ্ধ সন্ধ্যার পায়ের কাছে পুলিন ঢেলে দিতে পারে। তা কি আর জানেন না সন্ধ্যা? ও কি চায় তা কি আর বুঝতে সন্ধ্যার কিছু বাকি আছে? কিন্তু ওর মতো সাধারণ একজন পোস্টাল পিয়নকে বেশি প্রশ্রয় দিয়ে কি হবে? একটু আশকারা দিলেই তো মাথায় উঠে বসবে। ওরা এমনই জাত। বড্ড রোদ এদিকটায়, আর রোদের কি তাপ রে বাবা, শরীরটাকে একেবারে বেগুন পোড়া করে ছাড়ে। ওদিকে ছায়ার নাম মাত্র নেই। কোথায় দাঁড়ানো যায়? ওই হলদে রঙের ফ্ল্যাট বাড়িটার দোতলার একটি মেয়েকে অবশ্য চেনে সন্ধ্যা। কিন্তু সিঁড়ি ভেঙে উঠে কড়া নেড়ে দরজা খুলিয়ে ওদের ঘরে বসতে বসতে যদি পুলিন এসে লেটার বক্সটা খালি করে নিয়ে যায়, তাহলে সব গোলমাল হয়ে যাবে। তার চেয়ে একটু রোদে পোড়া বরং ভালো। মিনিট কয়েক দাঁড়াবার পর ফের রাস্তার এপারে চলে এলো সন্ধ্যা। একটু দূরে একটা কৃষ্ণচূড়ার গাছ আছে এখানে, আর সব বনবাদার সাপ করে এঁদো পুকুর বুঝিয়ে বাড়ির পর বাড়ি তোলা হয়েছে। চেহারাই বদলে গেছে পাড়াটার। 10 বছর আগেও এ পথ দিয়ে যাতায়াতের সময় লোকের গা ছমছম করত। গল্প শুনেছে সন্ধ্যা, চিন্তাই হতো, রাহাজানি হতো। এখন আর সেসব কিছু নেই। এখন এই অঞ্চল দিব্যি পুরোদস্ত শহর, চওড়া রাস্তা, দুপাশে পাকা বাড়ি। জায়গাটা এখন সচ্ছল অবস্থাপন্ন মানুষের পাড়া। কয়েক পা এগিয়ে কৃষ্ণচূড়ার গাছটার নিচে এসে দাঁড়ালো সন্ধ্যা। গাছের মাথাটা একেবারে লালে লাল, শুধু ফুল আর ফুল। পাতাগুলিও যেন রাতারাতি ফুল হয়ে গেছে, কিন্তু রোদে পুড়ে যাচ্ছে সর্বাঙ্গ। ফুলের শোভা দেখবার মতো সময় কই সন্ধ্যার? এর চেয়ে গাছটা যদি আরেকটু ঝাঁকড়ানো হতো, তাহলে রোদের তাপ থেকে সন্ধ্যার মাথাটা বাঁচত। কিন্তু যা মনের ভুল হয়েছে সন্ধ্যার, তাতে বাঁচবার আর কোনো উপায়ই নেই। কোন দিন যে কি কেলেঙ্কারি কাণ্ড হবে তার কি কিছু ঠিক আছে? দিন রাত টাকার ভাবনা ভাবতে ভাবতেই মাথাটাই খারাপ হয়ে গেছে সন্ধ্যার। মাথারই বা দোষ কি? বাবা হঠাৎ গাড়ি চাপা পড়ে মারা যাওয়ার পর পুরো সংসারটাই তার ঘাড়ে পড়েছে। কে দেখতে যায় এত বড় বোঝা বইবার শক্তি তার আছে কি নেই? সংসার বোঝাটা তার মাথায় তুলে দিয়েই খালাস। রাত পোহালে 6টি হাঁ করা মুখের ভাবনা তাকে ভাবতে হয়। 5টি ছোট ছোট ভাই বোন আর নিজে। শুধু শাক ভাত দিও এতগুলি মুখের গর্ত বোঝানো কি সোজা? তবু এতগুলি প্রাণীর ছন্দাই একমাত্র সম্বল। দুর্বলের বল, আশা, ভরসা সব। মা চিরকালই রোগা। এক একটি করে ভাই বোন হয়েছে আর স্বাস্থ্য ভেঙে গেছে মার। বাবা মারা যাওয়ার পর দেহ একেবারে চুরমার হওয়ার মতো অবস্থা। একজন গাড়ি চাপা পড়ে মরেছে, আর একজন চাপা না পড়েও হাড়গোড় ভেঙে পড়ে রয়েছে। তবু কাণ্ড দেখো,
ওই শয্যা ধরা মনো মনো মাই এক একদিন উঠে বসে আবদার করতে থাকে, আমাকে কোথাও একটা ঝিগিরি রাঁধুনিগিরি জুটিয়ে দে না ছন্দা। এই যে ওর রাগের কথা, অভিমানের কথা, তা হামাগুড়ি দেয় যে বোনটা, সেও বুঝতে পারে। ছন্দাও রাগ করে জবাব দেয়, আমি কোত্থেকে জুটিয়ে দেব? দরকার হয় নিজেই খুঁজে পেতে নাও না। খাটতে চাইলে কি আর খাটবার জায়গার অভাব আছে সংসারে? মা বলেন, তোমরা কথা শোনো গো, আমার গুণের মেয়ের কথা শোনো তোমরা। যদি দেহে আমার শক্তি থাকবে, তাহলে কি পেটের মেয়ের লাথি ঝাঁটা খেয়ে এমন করে মুখ বুজে থাকি? তোর ভাত খাবার চেয়ে দৌড়ে দৌড়ে ভিক্ষে করে খাওয়াও ভালো। মা তখনই ভিক্ষা করতে বেরোন আর কি। সন্ধ্যাকেই জোর করে থামাতে হয়। মাকে কড়া ধমক দিয়ে, দরকার হলে হাত ধরে টেনে এনে দুটি কাঁধ ধরে ঠেসে বসিয়ে দিতে হয় বিছানার উপরে। তিনি নাকি সুরে চেঁচাতে থাকেন, আমাকে মেরে ফেললে গো, আমার পেটের মেয়ে হয়ে আমাকেও খুন করে ফেললে, তোমরা দেখো এসে। মসজিদে আরো 5 ঘর ভাড়াটের বাস। প্রথম প্রথম তাদের কেউ কেউ আসতো সালিশি করতে, এখন আর আসে না। যে ঝগড়াঝাঁটি নিত্য ব্যাপার, যার মূলে অভাব আর অনটন, সেই গোন্দল থামাবে কে? তাছাড়া প্রত্যেকেরই পেটের চিন্তা আছে, নিজের সংসারে ঝামেলা আছে, সব কুকুরই মাথার গায়ে পাগল। কিন্তু ছন্দাদের মতো নিঃসম্বল বোধহয় আর কেউ নয়। নিঃসম্বল ছাড়া আর কি, এবেলা ও বেলা গোটাচারেক টিউশন আছে বটে, কেউ 10 দেয়, কেউ 15, তাতে সর্বসা করলে কত আর হয়? তাও তো ফি মাসে আদায় হয় না টাকা। যেমন তার অবস্থা, কপাল গুনে তার ছাত্রীদেরও অবস্থা তেমনই। ভালো পাড়ায় বড়লোকের বাড়িতে বেশি মাইনে টিউশন করবে, এমন জোর কোথায় ছন্দার? ক্লাস 9 পর্যন্ত তো বিদ্যা, যদিও অচেনা জায়গায় অচেনা মানুষের কাছে। স্কুল ফাইনাল পাশ বলে চালিয়ে দেয়। সুযোগ পেলে রাবারের মতো সেই বিদ্যাটুকুকেই আরও টেনে বাড়িয়ে বলে, কলেজেও বছর 2 পড়েছিলাম, তারপর বাবা মারা গেলেন, পরীক্ষাটা আর দেওয়া হলো না। কিন্তু মুখে যাই বলুক, উঁচু ক্লাসের কোনো ছাত্রীকে পড়াবার ভার নিতে ভয় পায় সন্ধ্যা, পাছে ধরা পড়ে যায়। মিথ্যা বলবার এই এক বিপদ, অর্থের ধার দিয়ে হাঁটা, যে কোনো মুহূর্তে হুড়মুড় করে পড়ে গেলেই হলো। তবু তো সেই ভয় নিশ্চল হয়ে থাকলে চলে না, কুকথা বলতেও হয়, কুপথে চলতেও হয়। শুধু টিউশনের আয় সংসার চলে না ছন্দার, আরও নানান ফিকিরফন্দি খুঁজে বার করতে হয়। মার ভাই বোনেদের পুরনো খবরের কাগজ কিনে দেয়, ঠোঙা বানায় তারা। কিন্তু সবাই মিলে যতই খাটুক, ঠোঙায় মাসে 10-12 টাকার বেশি কিছুতেই আসে না। কাগজের দর চড়া, তাছাড়া এই ব্যবসাতেও জোর কম্পিটিশন। ছন্দাদের বস্তিতেই আরও 2 ঘর আছে, তারা অনেক দিনের ঝানু কারবারি, তাদের সঙ্গে পেরে ওঠা শক্ত। তৃতীয় পথ, আত্মীয় স্বজনের কাছে ধার চাওয়া, অনুগ্রহ চাওয়া। এও এক ধরনের ভিক্ষা, তবে ঠিক দৌড়ে দৌড়ে গিয়ে নয়, চিঠিতে চিঠিতে, ডাকঘরের মাধ্যমে। তাতে চক্ষু লজ্জা একটু কম, দানবীরদের বিকৃত বিরূপ মুখভঙ্গি দেখতে হয় না। কলকাতায় আত্মীয় কুটুম্ব যারা আছেন, তাদের কাছে হাত পাততে আর বাকি নেই ছন্দার। যারা মফস্বলে বাইরে বাইরে আছেন, তাদের কাছেই পত্রপুট বাড়িয়ে ধরে ছন্দা। কাজকর্মের ফাঁকে ফাঁকে চিঠি লিখতে বসে। নভেল নাটক পড়ে যেটুকু বিদ্যাবুদ্ধি আর ভাষা জ্ঞান অর্জন করেছে, চিঠির পাতায় পাতায় সেটুকু উজাড় করে দেয়। অনুনয়, বিনয়, কাকুতি, মিনতি, নিজেদের দুরবস্থা আরও করুণ করে ফুটিয়ে তোলে ছন্দা। দাতাদের সহানুভূতি টেনে আনে। সেই সঙ্গে মানি অর্ডার আসে 10-15 থেকে 25-30 টাকার। বস্তির সবাই অবাক হয়ে যায়, এত চিঠি বা ছন্দা কাদের কাছে লেখে, এত টাকাই বা ওকে কারা পাঠায়? নানা জনে নানা টিপ্পনি কাটে। ছন্দার আর চিন্তা কি, মাস পড়তে না পড়তেই তো মানি অর্ডারের পিয়ন এসে হাজির হয় তাদের দৌড়ে। ছন্দা চক্রবর্তীর টাকা ডাকঘরের মেঝে পোতা আছে,
ডাক পিয়নরা খুঁড়ে খুঁড়ে বার করে আনে। পাশের ঘরের অন্নদা কম্পাউন্ডারের মেয়ে রমা প্রায় খোঁচা দিয়ে কথা বলে। আচ্ছা চন্দাদি, এত চিঠি তুমি কার কাছে লেখো গো? চন্দা জবাব দেয়, একজনের কাছে কি আর লিখি যে নাম বলবো? রমা বলে, সত্যি এত মানুষে তোমাকে ভালোবাসে, আর তোমাকে ভালোবেসে রাস রাস টাকা পাঠায়। আমাদের এমন একজনও নেই, চিঠি লিখবার মতো মানুষই নেই আমাদের, তা লিখবো কি? তা সবই কি একা একা ভোগ করবে চন্দাদি? দু একজনের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দাও না গো আমাকে, আমিও একটু লেখালেখি করে দেখি। চন্দা হেসে বলে, আচ্ছা নেব। পাড়া ভরে সব্বার যেমন ধারণা, ছন্দা জানে ওই কুরুপা আইবুড়ো মেয়ে রমার ধারণাও তাই। ছন্দার সব পত্রই প্রেমপত্র। ভাবুক গে, ভেবে হিংসায় মরুক। ছন্দা যে যত দূর সম্পর্কের মেসোমশাই পিসেমশাই বুড়ো বুড়ো জ্যাঠা খুড়োদের কাছে চিঠিতে চিঠিতে কাঁদুনি গায়, সেই কথা পরের কাছে ভেঙে বলে লাভ কি? তার যে পাড়াপড়শি সবাই ভাবুক, ছন্দার প্রণয়ীদের সীমা সংখ্যা নেই। রমা বলে, ছন্দাদি, তোমার কলম সোনার কলম দিগো, কাগজে ছোঁয়ালেই টাকা। তা দু চারবার আমাকে ধার দাও না তোমার কলমটা। রাস্তার ফুটপাত থেকে 2.5 টাকায় কেনা কলমটার দিকে ছন্দা তাকায়, আর হাসিটুকুকে নিগুড়ো রহস্যে মুড়ে দেয়। ছন্দার সোনার কলম যে সোনার ভিক্ষাপাত্র, এই কথার 5 জনকে শুনিয়ে লাভ কি? শোনায় না, কিন্তু তার বদলে তোর নাম শুনতে হয়। পাড়া ভরে ফিসফিসানি চলে, ছন্দার মতো এমন প্রেমিকা মেয়ে আর দুটি নেই। দু একটি বকাটে ছেলে সাহস করে কাছেও এগোয়, এক চোখ ছোট করে বলে, এত চিঠি কোথায় ছাড়ছ দিদিমণি? আমরা কি 2-1খানা পেতে পারি নে? চন্দা জবাব দেয়, পাবে বই কি, তবে থানা পুলিশের হাত থেকে নিতে হবে। যাও তো ব্যবস্থা করি। ওরা আর এগোতে সাহস পায় না। আড়ালে আবডালে যে যাই বলুক, ছেলে হোক বুড়োই হোক, ছন্দার সামনে কেউ কিছু বলতে সাহস পায় না। চাল চলনে নিজের মর্যাদা রক্ষা করে চলতে জানে চন্দা। তাছাড়া ওরা যে যাই ভাবুক, রাত দিন সংসারের ভাবনা ভেবে সংসারের জন্য খেটে খুটে অন্য সব প্রবৃত্তি যেন তার নষ্ট হয়ে গেছে। বয়স 22 হলে কি হবে, ভিতরে ভিতরে যেন 62 বছরের বুড়ি হয়ে পড়েছে চন্দা। বুড়ির কি ওসব কোনো সাধারণ থাকে? যারা আতপেটা খেয়ে শুকিয়ে শুকিয়ে কাঠ হয়, তারা কি আকাশে চাঁদ দেখে? তারা দেখে? গাছের ফুল গায়ের উপর ঝরে পড়লেও আপদ ছাড়া পুষ্পবৃষ্টি বলে কি মনে হয় তাদের? উপর থেকে পড়া কয়েকটা কৃষ্ণচূড়ার ফুল উৎপাতের মতোই ঝেড়ে ফেলে সরে দাঁড়ালো সন্ধ্যা। এতক্ষণ হয়ে গেল, এখনো আসছে না কেন পুলিন? নাকি আগেই এসে বাক্স খালি করে চিঠিপত্র নিয়ে গেছে? সময়টা বদলে দিতে ভুলে গেছে, এমনও হতে পারে। গায়ে কাঁটা দিয়ে উঠল সন্ধ্যার। তাই যদি হয়, চিঠি দুখানি যদি ফেরত না পায়, সর্বনাশ হয়ে যাবে। আস্তে আস্তে প্রায় সব আত্মীয় স্বজনই সাহায্য বন্ধ করে দিয়েছেন। তারা পুজো পার্বণে ছাড়া অন্য কোনো সময় কিছু আর পাঠান না। এই 2 বছরের মাথায়ও মাসিক বরাদ্দ ঠিক রেখে চলেছেন শুধু 2 জন আত্মীয়, জলপাইগুড়ির নিত্য কাকা আর কুচবিহারের সত্য কাকা। একজন চা বাগানের ম্যানেজার আর একজন হাসপাতালের ডাক্তার, প্রাইভেট প্র্যাকটিসও করেন। একজন পাঠান 25 আর একজন 30। টাকা পাঠান আর ফি মাসে কুপনেতে লেখেন। আর পারছি নে, আর পারবো না, এবারে তোমরা নিজেদের ব্যবস্থা দেখো। সন্ধ্যা মিনতি করে আবার চিঠি লিখতে বসে। আর কটা দিন দয়া করুন, এতই করেছেন, আর কটা দিন দেখুন একটু। আশু আর বাসু একটু বড় হলে, কোনো রকমে স্কুলের গণ্ডিটা পার হলে, যেভাবেই পারি একটা কলকারখানায় ঢুকিয়ে দেব। আপনি ছাড়া আর কোনো গতি নেই আমাদের, আর কেউ মুখের দিকে তাকাবার নেই। আপনি ছাড়া যে আমরা ভেসে যাব। 2 কাকাকে আলাদা আলাদা করে চিঠি লেখে ছন্দা। দুজনকেই লেখে আপনি অগতির গতি। ফলে কষ্ট করে
দু রকমের মুসাবিদা আর করতে হয় না, একখানা লিখে আর একখানা তার কপি করে দিলেই হয়। তারপর খামকি পোস্টকার্ডের উপরে নাম ঠিকানা আলাদা আলাদা করে বসিয়ে গেলেই চলে। কিন্তু মাস কয়েক হলো সন্ধ্যা নতুন ফিকির বার করেছে। সত্য কাকা আর নিত্য কাকা দুই ভাই হলে কি হবে, কেউ কারোর সঙ্গে মুখ দেখা দেখি নেই। যদিও পাশাপাশি শহরেই থাকেন, কেউ কারোর বাড়িতে যান না, কেউ কারোর খোঁজ খবর নেন না। এসব কথা মার কাছেই শুনেছে সন্ধ্যা। তারপর একটু আধটু আঁচড়েই টের পেয়েছে কেউ কারোর প্রশংসা সহ্য করতে পারেন না, বরং নিন্দার জন্য উৎসুক হয়ে থাকেন। সন্ধ্যা এই সুযোগ নিতে ছাড়েনি। একের নিন্দা অন্যের কাছে করে দুজনেরই প্রিয় পাত্রী হয়ে উঠেছে। লক্ষ্য করেছে যত রসিয়ে যত ফলাও করে নিন্দাটা করতে পারে ততই টাকাটা তাড়াতাড়ি আসে। দুই ভাইয়ের কলকাতাতেও যাতায়াত আছে, সন্ধ্যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যান তারা। কিন্তু তাদের ধরন ধারণ দেখে মনে হয় সন্ধ্যা আর তার মার কাছে দুই কাকা পরস্পরের নিন্দা শুনতে আসেন। এই সুযোগ সন্ধ্যারা ছাড়বে কেন? মুখেও বলে, চিঠিতেও লেখে, কোনো অসুবিধা নেই, এতে তো আর পয়সা খরচ হয় না, শুধু একটু সময় দিতে হয় আর মাথা কাটাতে হয়। কিন্তু এবারে দুখানা চিঠি নিয়ে বড় দুর্ভাবনা হচ্ছে চন্দার। রাত জেগে চিঠি দুখানা লিখেছিল, সকালে বেরিয়ে গেছে টিউশনিতে। মনে নেই এনভেলপে ভরে পোস্ট করবার কথা। ফিরে এসে দেখে আশু চলে গেছে। স্কুলে পাশু তখনও যায়নি, তখনও কাঁদছে। ও আবার আস্তে আস্তে খায়, মাছ না হলে কিছুতেই খেতে চায় না, কুন্দল করে, মাতলামি করে। তবু মাছ কি আর রোজ জোটানো যায়? মাসু, দুখানা চিঠি আছে, নিয়ে যাবি, যাওয়ার সময় মোড়ের বাক্সটায় ফেলে দিয়ে যাবি, ভুলিস না যেন। মাসু ভোলেনি, কিন্তু মারাত্মক ভুল সন্ধ্যারই হয়েছে। নিত্য কাকাকে নিন্দা করে যে চিঠি লিখেছিল তার নিত্য কাকার নাম ঠিকানা লেখা খামের মধ্যে পড়ে দিয়েছে, আর সত্য কাকার দোষ কীর্তন চলে গেছে তাঁরই খামে। এই চিঠি যখন ওদের হাতে পড়বে তখন আর সর্বনাশের আর কিছুই বাকি থাকবে না। দুজনের মানি অর্ডার আসা একেবারে বন্ধ হয়ে যাবে। কয়েক ঘন্টা ভারী অস্বস্তিতে কেটেছে। ভালো করে নাইতে পারেনি, খেতে পারেনি। দুপুরে একটু গড়িয়ে নেবে, আজ তাও বন্ধ। মা তার উচাটন মন দেখে কয়েকবার জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ রে ও ছন্দা, কি হয়েছে তোর বল দেখি। ছন্দা প্রতিবারই ধমকে উঠেছে, কি আবার হবে, কিছুই হয়নি, তুমি চুপ করে থাকো। তারপর বেলা দুটো বাজতে না বাজতেই রাস্তার মোড়ে ছুটে এসেছে। ডাক নিয়ে যাওয়ার আগে পুলিন সরকারকে ধরা চাই। পুলিন তাদেরই পাড়ার ছেলে, চেনাশুনো আছে। আড়ালে আপটালে ঠাট্টেই আর কি করতে ছাড়ে না, কিন্তু তামাশা করে ক্ষান্ত থাকবার পাত্র পুলিন নয়, ওর লোভ আরও বেশি। তা হোক, তবু পুলিন ছাড়া যেন আর কেউ না আসে। তাদের সঙ্গে তো তেমন আলাপ পরিচয় নেই ছন্দার, তারা তার অনুরোধ নাও রাখতে পারে। অচেনা অজানা পিয়ন এলেই হয়েছে আর কি। কিন্তু শেষ পর্যন্ত জানা পিয়নই একা এলো, প্রায় আধ ঘন্টা দেরি করে। এই আধ ঘন্টার মধ্যে কত জনে যে ছন্দার মুখ দেখে গেল তার ঠিক নেই। কেউ কেউ জিজ্ঞাসাও করল, ছন্দা কেন দাঁড়িয়ে আছে এখানে, এই রোদের মধ্যে কার জন্য অপেক্ষা করছে সে? তারপর যার জন্য অপেক্ষা করছিল সে এসে হলদে ব্যাগটি হাতে সামনে দাঁড়ালো। কি ব্যাপার, তুমি যে এখানে? ছিপছিপে কালো চেহারা, রোদে পোড়া মুখ, বছর 24-25 হবে বয়স। ছন্দার মনে পড়ল ছেলেবেলায় অনেক বড় বড় কথা বলতো পুলিন। কথার বহর দেখে মনে হতো জজ ম্যাজিস্ট্রেট ছাড়া আর কিছু হওয়ার ইচ্ছা নেই ওর। পেতে পেতে শেষ পর্যন্ত অবশ্য ডাক পিয়নের পদটি পেয়েছে। তবু রাজপুরুষ তো বটে। কার জন্য দাঁড়িয়ে আছো শুনি না, কে সেই ভাগ্যবান? ছন্দা হেসে বললে, তুমি। পুলিন বলল, এত মিথ্যে কথাও বলতে পারো? তবু ভালো, ভালো কথার মিছেও ভালো। ছন্দা বলল, মিছে নয়, সত্যি বলছি, আমার একটা উপকার করতে হবে। পুলিন বলল, কি উপকার?
চন্দা বলল, মহা বিপদে পড়েছি, 2খানা চিঠি ফেলে গেছি বাক্সে, 2খানারই ঠিকানা ভুল, চিঠি দুটি ফেরত চাই। পুলিন বলল, এমন বেআইনি কাজ তো আমি করতে পারি না। ছন্দা বলল, এর মধ্যে আবার বেআইনির কি আছে? দাও না লক্ষ্মীটি, কথা শোনো। পুলিন বলল, দিতে পারি যদি আমার কথা শোনো। দুনিয়াটাই আদান প্রদানের ব্যাপার, আমার কথা যদি তুমি রাখো তবে তো তোমার কথা আমি রাখবো। সন্ধ্যা অধীর হয়ে বলল, শুনবো শুনবো, এবার দাও চিঠি 2খানা। পুলিন আর দেরি না করে চিঠি 2খানা বের করে দিল। তারপর বলল, ঠিকানা ভুল হয়ে থাকে কেটে ঠিক করে দাও, আমি নিয়ে যাই, আজকেটাকেই চলে যাবে। পুলিন অনড় হয়ে দাঁড়িয়ে রইল। সব না জেনে না শুনে ওর যাবার ইচ্ছা নেই। ডাক বিভাগে কাজ করলে কি হবে, 2 চোখে ওর গোয়েন্দার কৌতূহল। চিঠি 2খানা হাতে পেয়ে খাম 2খানা সযত্নে সন্তর্পণে খুলে ফেলল ছন্দা। এই খাম 2খানায় তো ফের পাঠাতে হবে, কোথাও একটু ছিঁড়ে গেলে চলবে না। 30টা নয়া পয়সার 2খানি খাম। কিন্তু চিঠি 2খানি বের করে অবাক হয়ে গেল ছন্দা। এত ব্যস্ত হবার কোনো কারণই ছিল না। অনর্থক উদ্বিগ্ন হয়েছে, আশঙ্কা করেছে, ভয় পেয়েছে ছন্দা। চিঠি 2খানি ঠিকই আছে, অন্যান্য বারের মতোই নিত্য কাকার কানে সত্য কাকার নিন্দাই পৌঁছে দিয়েছে, আর সত্য কাকার কানে নিত্য কাকার নিন্দা ঢেলে দিতে কোনো ত্রুটি হয়নি। যে চিঠি যে খামে যাবার সেই খামেই গেছে। মিছামিছি উদ্বিগ্ন হচ্ছিল ছন্দা। পুলিন বলল, কি ব্যাপার, তুমি যে একেবারে পাথর বনে গেলে। এতদিন ভিতরটাই পাথর ছিল, এখন যে দেখি হাত পা নাক চোখ সব। কি হয়েছে বলো তো? ছন্দা সব খুলেই বলল, কিছুই গোপন করল না। পরপর 2খানা চিঠি খামে না ভরে কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। পুলিন বলল, ও কি, ছিঁড়লে কেন? ঠিকই তো ছিল। ছন্দা বলল, না ঠিক ছিল না, আর সারা দুপুরটা চিঠি দুটো বড্ড জ্বালিয়েছে, ফের লিখতে হবে। পুলিন বলল, সেই ভালো, যাকে দুঃখ কষ্ট তো আছেই, কিন্তু দেখো গাছটায় কি ফুল ফুটেছে দেখো। জানো, যাতায়াতের সময় আমি মাঝে মাঝে তাকাই আর দেখি এই গাছটা ছাড়া তো আর ফুল গাছ নেই এদিকে। ছন্দা একবার পুলিনের দিকে তাকালো, তারপর গাছটার মাথার দিকে। সত্যি এত ফুল, এত গাঢ় লাল রঙের ফুল বড় একটা দেখা যায় না। এত গাঢ় লাল রঙের ফুল বড় একটা দেখা যায় না।